একটা ভূখণ্ডের মধ্যে অত্যাচার করার অধিকারটা একমাত্র তাদের আছে, এবং সেই অত্যাচারটা বৈধ অত্যাচার করতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রের প্রথম এবং মূল সংজ্ঞা। মানুষের পপুলেশন গত 500 বছরে যেই পরিমাণ বেড়ে গেছে, যেই পরিমাণ এনার্জি কনজামশন আমরা করি, যত টাকা তৈরি হয়েছে, এগুলো সব সায়েন্সের জন্য। বিজ্ঞানের জয়যাত্রা কিন্তু সত্যকে জানার জয়যাত্রা নয়, এটা অজ্ঞানতার বিবর্তন। আমাদের জীবনযাত্রাটা খুব সিজনাল নেই, আর আমাদের জীবনযাত্রাটা খুব টাইম টেবিলের উপর নির্ভর। আমাদের জীবনযাত্রাটা খুব সরকার এবং বিভিন্ন কোম্পানির উপর নির্ভর। ফ্যামিলি, কমিউনিটি, এই বিষয়গুলো আমাদের থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, এবং কিছু কিছু ইম্যাজিনড অর্ডারের মতো ইম্যাজিনড কমিউনিটিতে আমরা বিলং করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন ড্যাশ। যদি প্রথমবার ক্লিক করে থাকেন, থ্যাংক ইউ। তার মানে থাম্বনেল আর টাইটেলটা ওয়ার্ক করেছে, সেই কারণেই আপনি ক্লিক করেছেন। থ্যাংক ইউ ফর ক্লিকিং। এই শোটা ইজ সোল কানেকশন সামথিং। এই সামথিং কেন বললাম, তার কারণ হলো এখনও ওই ড্যাশটা আছে। আমরা যেদিন এই ভিডিওটা শ্যুট করছি তখন অবধি এই শোটার নামকরণ হয়ে ওঠেনি। আমার আশা যে আপনারা খুব শিগগিরই একটা নাম দিয়ে দেবেন এই আগের এপিসোডটা বা এই এপিসোডটার নিচে, যে নামটা এর পরের এপিসোড থেকে আমরা ইজিলি ইউজ করতে পারবো। তো ওয়েলকাম প্রেমাশিস। আমরা এই শোতে যেটা করে থাকি, প্রেমাশিস আমার সঙ্গে থাকে, আমি উল্টো দিকে থাকি। আমরা জেনারেলি একটা কোনো জিনিস যেটা আমাদেরকে এক্সাইট করেছে, আমাদের ভালো লেগেছে, সেটা কোনো বই হতে পারে, সেটা কোনো কারেন্ট নিউজ হতে পারে, সেটা কোনো একটা পার্টিকুলার বিষয় হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, অঙ্ক হতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ, আমরা এই এপিসোডগুলোতে সেগুলোকে নিয়ে আলোচনা করব। এইটা হলো সেকেন্ড পার্ট অফ এ সিরিজ, যেই সিরিজটার মধ্যে আমরা এই বইটা নিয়ে একবার দেখে নিই। হ্যাঁ, ঠিক দেখা যাচ্ছে। এই বইটা নিয়ে আলোচনা করছি। এই বইটা হলো সেপিয়েন্স বাই ইউভাল নোয়া হারারি। ইউভাল নোয়া হারারি হলেন ইসরায়েলের একজন বিখ্যাত রাইটার, যিনি এই বইটা লিখেছেন, এবং এই বইটা নিয়ে আমরা একটা পার্ট অবধি একটা ডিটেল আলোচনা করেছি এর আগের এপিসোডে। যদি আপনাদের সেই এপিসোডটা দেখতে ইচ্ছে হয় বা এই বইটার সম্পর্কে জানতে ইচ্ছে হয়, আমার মনে হয় ইচ্ছে হওয়া উচিত, কারণ হিউম্যান কাইন্ড নিয়ে বা হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড নিয়ে এত সুন্দর বই কেউ আর লেখেনি রিসেন্ট টাইমসে। আগের এপিসোডটা দেখেই এপিসোডে ফিরে আসতে পারেন, তাহলে যান গিয়ে দেখে আসুন। ততক্ষণে আমরা লেটস স্টার্ট দ্য সেকেন্ড পার্ট অফ দিস। রাইট, থ্যাংক ইউ। তো আগের এপিসোডে আমরা কথা বলেছি যে মানুষের একেবারে শুরুর থেকে, নিয়ান্ডারথালের সময় থেকে কালচার তৈরি হওয়া এবং ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়া অবধি আমরা 5000 বছরের আগে অবধি আমরা ছিলাম। কারেক্ট, হ্যাঁ। তারপরে যেটা নিয়ে মানে থার্ড পার্ট যেটা, সেখানে আমরা মাঝখানে কৃষি, এগ্রিকালচার রিভলিউশনের কথা বলেছি। সেখান থেকে ল্যাঙ্গুয়েজ কি করে এলো, সেখান থেকে মাইথোলজি কি করে এলো, সেখান থেকে গল্প কেন তৈরি হলো, সেগুলো নিয়ে প্রয়োজন কি করে পড়লো, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। রাইট। এবার হচ্ছে কালচার নিয়ে থার্ড যেটা পার্ট বইটার, সেটা নিয়ে শুরু করি আমরা। সেটা হচ্ছে কালচার নিয়ে। কালচার বলতে যে এই যে সমস্ত মানুষ আলাদা আলাদা জায়গায় সিভিলাইজেশনের আলাদা আলাদা ধারা তৈরি হলো, এবং ইতিহাস যে চলছে তার কি একটা ধারার মানে তার কি একটা ডিরেকশন আছে, এটা কোন দিকে চলেছে সেটা। এবং তারপরে উনি বলছেন যে মূলত যে তিনটে গল্প, ধর্ম, টাকা, রাষ্ট্র, এই তিনটে গল্প। এবং এরপরে আমাদের ফোর্থ পার্টটা, যেখানে উনি এটা নিয়ে ডিসকাস করেছেন যে সায়েন্টিফিক রিভলিউশন, যেটা গত 500 বছরের ইতিহাস আমাদের, সে সায়েন্টিফিক রিভলিউশন কি, ইউরোপ কি করে সমস্ত পৃথিবীর রাজা হয়ে দাঁড়ালো, এই যে কলোনাইজেশন হলো, সেটার একটা ছোট্ট একটা অন্য দিক দিয়ে উনি দেখতে চেষ্টা করেছেন জিনিসটা। তার পেছনে ইউরোপই কেন, কারণ তার আগে অবধি তো এশিয়া, মিডল ইস্ট, ইন্ডিয়া, সমস্ত জায়গায় খুব খুব ভালো সিভিলাইজেশন ছিল, সভ্যতা ছিল। তাহলে পরে কেন ইউরোপ করতে পারলো, এটা অন্যরা কেউ কেন পারলো না, এই জিনিসটা নিয়ে একটা আলোচনা করে সেখান থেকে উনি ক্যাপিটালিজম অবধি এসছেন, আজকের ইকোনমি এসে শেষ যেখানে করেছেন সেটা হচ্ছে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো আমার মনে হয় এই নিয়ে তো একটা একটা করে এগোই। প্রথমে অবভিয়াসলি ধর্ম, ঠিক আছে? হ্যাঁ, তার আগে একটা ধর্মতে আমরা ঢুকছি। তার আগে বিষয়টা হচ্ছে যে এই যে কালচার তৈরি হচ্ছে, যেহেতু এগুলো সবগুলো বানানো গল্প, তাদের মধ্যে কিন্তু একটা নিজস্ব একটা কন্ট্রাডিকশন আছে সবার মধ্যে। যেমন ধরা যাক, শান্তির কথা বলছে ধর্ম, আবার সেই ধর্মের জন্য আবার যুদ্ধও হচ্ছে।
টাকা নিয়ে বলছে কেউ যে টাকাটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেল, আবার ধনীদেরকে একটা বাঁকা চোখে দেখাও হচ্ছে। এই সমস্ত একটা ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমাদের পুরো সভ্যতাটা চলেছে। তাহলে ডিরেকশনটা কি? আলাদা আলাদাভাবে আমরা যদি দেখি তাহলে পরে পুরো জিনিসটা একটা গ্লোবালাইজেশনের দিকে কিন্তু চলেছে ইতিহাসটা। অর্থাৎ সারা পৃথিবীতে আজকে আলাদা আলাদা ফর্ম হতে পারে, কিন্তু মূলত ধর্ম মানে কি সেটার ডেফিনেশন ইউনিফর্মিটি আছে। ধর্মের ডেফিনেশনটা আমরা মোটামুটি জানি, টাকার ডেফিনেশনটা মোটামুটি জানি। সে ডলার হতে পারে, টাকা হতে পারে, রুপিস হতে পারে, লিরা হতে পারে, কারেন্সি আলাদা হতে পারে, কিন্তু কি নিয়মে চলবে, হ্যাঁ, সোশ্যালিজম হতে পারে, ক্যাপিটালিজম হতে পারে, কিন্তু কি ইকোনমিক্সটা সেটা এক হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা এক ধরনের হয়েছে। এই জিনিসগুলো যে হয়েছে তার পেছনে উনি বলছেন যে মার্চেন্ট, অর্থাৎ যারা ব্যবসা করেছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, তারা বিভিন্ন সময় যে ধর্ম প্রচারকরা এসছেন, যাদেরকে প্রফেটসও বলতে পারি আমরা, তারা, এবং যারা রাজরা ইত্যাদি যারা আমাদেরকে শাসন করেছেন, তাদের ভূমিকাটা খুব বড়। তো আমরা ধর্ম দিয়ে শুরু করি, চিরাফি না হয় পরে যাওয়া যাবে। চলো, ধর্ম দেখুন, এই মুহূর্তে যদি ধর্মের কথা বলতে হয় তাহলে ধর্ম চিরকালই আমার মনে হয় মানুষকে একটা বড়োভাবে ড্রাইভ করে এসছে। আর আমার মনে হয় ধর্ম তৈরি হওয়ার পেছনে যে রিজন হারারি দিয়েছেন, সেটা যদি একটু প্রপারলি ভাবতে পারি আমরা, তাহলে বোধহয় আমাদের পক্ষে ধর্মকে অ্যাকসেপ্ট করা বা ধর্ম বিদ্বেষ ইত্যাদি ইত্যাদিগুলো আরেকটু ইজিয়ার হয়ে যাবে, আমার মনে হয় এটা। একদমই। ধর্ম বিষয়টাকে যেভাবে হারারি বলছেন আমারও খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে কোনো ধর্মের, রিলিজিয়ান বলছি আমরা এখানে, প্রথম কথাটা হচ্ছে একটা ভগবান হতে হবে, একটা সুপার হিউম্যান বিষয় থাকতে হবে, একজন সুপ্রিম কেউ থাকতে হবে, যাকে যে নাকি মানে হু হোল্ডস অল দ্য পাওয়ার, এটাতে সবাইকে বিশ্বাস করতে হবে। আরেকটা পার্ট হচ্ছে সেই ধর্মের কতগুলো নিয়ম থাকতে হবে, এগুলো করলে পরে তুমি খ্রিশ্চান, এগুলো মানলে তুমি মুসলিম, এগুলো মানলে তুমি হিন্দু, এই বিষয়টা। এবং যেহেতু একটা সুপ্রিম যেটা বললি সেরকম একটা পাওয়ারের কথা বলা হচ্ছে, কাজে সমস্ত মানুষকে সেটা বিশ্বাস করতে হবে। যেহেতু সমস্ত মানুষকে বিশ্বাস করতে হবে, কিন্তু একজন তো বানিয়েছে, তাহলে এটা ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। এগুলো হচ্ছে ধর্মের মূল বিষয়। কিন্তু উনি তারপরে চলে গেছেন যেখানে, সেটা হচ্ছে যে ধর্মের কতগুলো ধরন রয়েছে আমাদের পৃথিবীতে ঐতিহাসিকভাবে। প্রথম যেটা আমরা দেখছি সেটা কিন্তু ওই আগের, যেটা আমরা এগ্রিকালচার রিভলিউশন আসার আগে, মানে যখন আমরা শিকারী ছিলাম তখন থেকেই এক ধরনের ধর্ম আমরা দেখেছি, যেটাকে অ্যানিমিস্টিক ধর্ম বলা যেতে পারে। মানে যেটাকে টোটেম বিশ্বাস বলি না, অনেকে বলেন যে একটা ধরা যাক কোথাও বাঘকে পুজো করা হচ্ছে। এখন আমরা দেখি সুন্দরবনে বাঘের একটা কি যেন রায়, কি বলা হয়, দক্ষিণ রায়ের পুজো করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেইখানকার হিসেব মতন বিভিন্ন পশু পাখি উদ্ভিদ এগুলোকে পুজো করা হতো, সেটা নেচারকে পুজো করা হতো। এই নেচারটা ইম্পর্টেন্ট, যে তখনও ভগবানকে বা মানুষকে নেচারের একটা এক্সটেনশন বলেই মনে করতাম আমরা। এবং সেই অর্থে যখন যদি বৃষ্টি হয়, যদি বাজ পড়ে, যদি আগুন জল দাবানল হয়, হোয়াট এভার দ্যাট ইজ, যে কোনো রকমের ন্যাচারাল ক্যালামিটি বা আর্থকোয়েক হয়, তাহলে আমরা ভাবতাম যে এটা এই যে পৃথিবীর নেচার বলে যে জিনিসটা আছে সেটাই করছে, এটাই আমরা ভেবেছিলাম, মানুষের সাথে আমরা ওটা পার্ট, রাইট, মানুষের সাথে নেচারের একটা পার্ট। কিন্তু এই যে এগ্রিকালচার রিভলিউশনে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হলো, যে আমরা তো নেচারের উপরে ডমিনেট করছি। এবার অন্যান্য সমস্ত প্রাণীকে আমরা হয় বেঁধে রেখে ওগুলো থেকে দুধ ইত্যাদি নিচ্ছি, অথবা তাদের ছাল ছাড়িয়ে আমরা জামা কাপড় বানাচ্ছি বা জিনিস বানাচ্ছি, অথবা তাদের কেটে খাচ্ছি। উদ্ভিদের ক্ষেত্রেও তাই। অর্থাৎ অন্য প্রজাতির থেকে আমরা আলাদা, এই ভাবনাটা প্রথম মাথায় এলো। এই ভাবনাটা যেই মাথায় এলো, তখন তারা বললেন কিন্তু সব কিছু তো ম্যানেজ করতে পারছি না, এদের একটা পোকা লেগে গেল, একটা বৃষ্টি হলো না এক বছর, হ্যাঁ, তো কাজেই তখন ধর্মের শেপটা চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়ালো হচ্ছে যে আমার সাথে ভগবানের সম্পর্কটা এটাই, যাতে আমি ভালো থাকি। মানে আমি ভগবানের সাথে একটা গিভ অ্যান্ড টেক্স রিলেশনে আমরা চলে গেলাম।
যে তোমাকে একটা পাঠা বলি দেবো, তার বদলে তুমি এবার বৃষ্টি করিয়ে দাও। এই মানে সব ধর্মেই কিন্তু স্যাক্রিফাইস ছিল একটা সময়। তার মানে আর একটু যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে এরকম হলো যে একটা বিশ্বাস সবার মধ্যে তৈরি হলো, সবাই মিলে একটা গল্পে বিশ্বাস করলো যে দেয়ার ইজ সামওয়ান যে নাকি সুপ্রিম পাওয়ার হোল্ডার। তার সঙ্গে যেটা হলো যে যেহেতু সে বিশ্বাস করছে সে সুপ্রিম পাওয়ার হোল্ডার, তখনই কিন্তু এরকম এক্সপেকটেশন করছে তার কাছ থেকে যে আমি পাঠা বলি দিলে সে আমাকে বৃষ্টি করিয়ে দিতে পারে, সে আমাকে আমার ভালো করে দিতে পারে। তার মানে এতটাই স্ট্রং সেই স্টোরিটা, এতটা স্ট্রং। এবং তার সাথে এটাও ইম্পর্টেন্ট যে এটা কিন্তু মানুষের সাথে ভগবানের ডাইরেক্ট রিলেশন, নেচার আর কোথাও নেই। রাইট, নেচার বলে আর কিছু নেই। তখন আমার ভালো যাতে হয় সেটা হচ্ছে ভগবানের কাছে আমরা চাইতে শুরু করলাম। সেখানে এবার 2-3 ধরনের ধর্ম তৈরি হলো। একটা যেটা আমাদের হিন্দু ধর্মের যেমন একটা ধরন আছে পলিথিজম, যেটাকে বলে অনেকগুলো দেবতাকে আমি মানছি, সেটা একটা মোনোথিজম হচ্ছে বললো, যেটা ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম মানে ইহুদিদের যেটা ধর্ম, তারপর মুসলিম, ইসলামের যেটা, এগুলো মোনোথিস্টিক রিলিজন, একটাই ভগবান আমরা মানছি। কয়েকটা বড় রিলিজনের নাম বলি, আরও আছে, এবার এর মধ্যে সাব রিলিজন প্রচুর আছে। রাইট। তো প্রথমে আমরা পলিথিজম নিয়ে কথা বলতে পারি, হিন্দু ধর্ম নিয়ে, যেহেতু আমাদের নিজস্ব। পলিথিজমে আমরা মনে করলাম যে হ্যাঁ ফার্টিলিটির, বা গ্রিসেও ছিল এটা, কিন্তু মানে অনেক সময় ছিল যে উর্বরতার একজন দেবতা হবেন। তো ইজিপশিয়ান সভ্যতাতেও ছিল, অনেকগুলো ধরনের দেবতা ছিল, অনেক দেবতা ছিল। কিন্তু তার মধ্যে একটা মজা আছে, যেটা হারারি বললেন প্রথম, যে পলিথিজমের মধ্যে একটা মোনোথিজম আছে। অর্থাৎ উনি একদম ইন্ডিয়ার রেফারেন্স দিয়ে বললেন যে হিন্দু ধর্মের অনেকগুলো দেবতা আছে, কিন্তু তারা মনে করে যে সবার উপরে হচ্ছে একটা আত্মা বা পরমাত্মার বিষয় আছে, যেটা নির্গুণ। অর্থাৎ এমন একটা সুপ্রিম পাওয়ার আছে যেটা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, তার কিছু আসে যায় না মানুষ ভালো থাকলো কি খারাপ থাকলো তাই দিয়ে। মানুষ ভালো থাকা খারাপ থাকাটা তার পরের লেভেলের বিষয়, এবং যেখানে আমরা মূর্তি পুজো করছি, এবং যেখানে মানুষ ভালো থাকা খারাপ থাকাটা আমরা ডিরেক্ট ওই ধরনের ওই এক একটা পার্টিকুলার মূর্তির কাছে আমাদের ভালো লাগা খারাপ লাগার জন্য আমরা তার কাছে যাই যে আমি ভালো যাতে থাকি, প্লিজ একটা করে দাও। আর তার বাইরে অবভিয়াসলি এই পরমাত্মা বা ওই মানে যদি হিন্দু ফিলোসফির অদ্বৈতবাদও ভাবা যায় তাহলেও আলটিমেটলি ব্যাপারটা একই জায়গায় দাঁড়ায় যে দেয়ার ইজ সামথিং সুপ্রিম, অনেক বড় একটা পাওয়ার আছে যেটা নাকি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। এবং যেটা আমি এর আগের এপিসোডেই বলছিলাম যে মাতৃশক্তি, দ্য পাওয়ার অফ দ্যাট নেচার, সেটা কিন্তু কোনো না কোনোভাবে এখন অবধি হিন্দু ফিলোসফির একটা পার্ট হয়ে, হিন্দু ধর্মের একটা পার্ট হয়ে থেকে গেছে। সেটার প্র্যাকটিস যাই হোক না হোক, কিন্তু সেটা থেকে গেছে। হ্যাঁ, তা আছে। মজার কথাটা হচ্ছে পরমাত্মার কোনো মন্দির কি আছে সারা ভারতবর্ষে বা পৃথিবীর কোথাও? নেই। কেন? কারণ ওখানে ওই স্যাক্রিফাইস, ওই গিভ অ্যান্ড টেকটা হয় না। রাইট, গিভ অ্যান্ড টেকটা তখনই হয় যখন তার কাছে মানে সেটা একটু দেবতা, ডেইটি যেটাকে বলে আর কি, তার সাথে একটা কিছু আমি অ্যাটাচ করে দিচ্ছি আমার মানুষের চাওয়া হিসেবে। এবং তার সঙ্গে আরও একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আছে, সেটা আমার মনে হলো যে যখন এই দেবতাগুলোর সঙ্গে এক একটা করে গল্প অ্যাটাচ আছে, যেমন ধর কৃষ্ণের সঙ্গে একটা গল্প অ্যাটাচ আছে যে কৃষ্ণ বা নারায়ণের 10টা অবতারে পৃথিবীতে জন্মেছে, এবং এই 10টা অবতার কি করেছে, তারা সেই মুহূর্তের যে ডিসব্যালেন্স অফ দ্য সোসাইটি ও ডিসব্যালেন্স অফ হিউম্যানিটি সেটাকে ঠিক করে দিয়েছে। তার মানে অলরেডি আমাদের মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে এরা ঠিক করে দিতে পারে। এক্স্যাক্টলি। তার মানে ডেটি লেভেলে বা গড লেভেলে যারা আছে তাদের প্রত্যেকের কিন্তু অ্যাটাচড গল্প আছে, সেটা মানুষের সাথে রিলেটেড গল্প। মানে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণ না থাকলে অর্জুন যুদ্ধ, মানে পাণ্ডবরা যুদ্ধটা জিততে পারতো না। এই গল্পটা যদি না থাকতো তাহলে শ্রীকৃষ্ণের কাছে কিছু চাওয়ার থাকতো না আমাদের। এখান থেকে আমাদের এটা পলিথিজমের বিষয়। সারা পৃথিবীতে অনেক রকমের পলিথিজম, মানে বহুত্ববাদ যেটাকে বলে নাকি, যে বহু দেবতাবাদ বলতে পারি আমরা, সেটা রয়েছে। এদেরকে দেখা গেছে ঐতিহাসিকভাবেই যে এরা অনেক বেশি, যখন একটা কালচারের সাথে আরেকটা কালচারের মিল হচ্ছে তখন তারা কিন্তু অনেক বেশি টলারেন্ট, কারণ আরেকটা নতুন দেবতা যুক্ত হলে পরে এদের কিছু খুব একটা ধর্মে অসুবিধে হচ্ছে না। এরপর এলো মোনোথিজম।
মনোথিজম মানে একটাই দেবতা, একটাই ভগবান। ইসলাম, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি মূলত, বাট এটা শুরু হয়েছে ইজিপ্টে। ইজিপ্টে একজন ফেরাও তার প্রায় নিজের নামের সাথে মিলিয়ে একটা ভগবান বলছে এই সবচেয়ে পাওয়ারফুল। এরা তখন বলে যে না, সমস্ত মানুষের সাথেও এদের রিলেশন যা, এরা সমস্ত এটা করছে, একজনই ভগবান হবে। এবার কী করে বোঝা গেল যে যে সে তার কোথাও চাওয়া পাওয়া আছে বলে? কারণ সে তো একটা মেসেঞ্জার পাঠিয়েছে, সেটা যীশু খ্রিস্ট হোক, সেটা প্রফেট মুহাম্মদ হোক, একজন মেসেঞ্জার পাঠিয়েছে। মানুষকে কী করে থাকতে হবে তার জন্য নিয়ম টিয়ম বানিয়ে দিয়েছে। কাজেই উনি কিন্তু চান মানুষ কী করে থাকেন এটা ঠিক করা, মানে উনি চান যে মানুষ একটা পার্টিকুলার অর্ডারে থাকুক। ওই যে নর্মস অ্যান্ড ভ্যালুজ, মোরালিটি, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলোর জন্যে একটা মনোথিজম তৈরি হলো। এবার দেখা গেছে ইতিহাসে যে কোনো মনোথিস্টিক রিলিজন তারা কিন্তু একটুখানি টলারেন্ট কম, কারণ তাদের যেহেতু একটাই দেবতা, তারা অন্য একটা রিলিজিয়নকে বা অন্য একটা ভগবানকে চট করে নিতে পারে না। এটা ঐতিহাসিকভাবে এটাই সত্যি। এবং এরা ধর্মটা প্রচার করতে চায়, কারণ সারা পৃথিবীর, সারা ব্রহ্মাণ্ডের জন্য যদি একজনই ঈশ্বর হয় তাহলে সব মানুষকে তো বিশ্বাস করতে হবে সেটা। হ্যাঁ, সব মানুষকে বিশ্বাস করতে হবে, এবং ওই ধর্মটা উইল বি দ্য মোস্ট পাওয়ারফুল রিলিজন। এবার এখানে উনি আবার একটা কথা বললেন হারারি, যে পলিথিজমের মধ্যে যেমন মনোথিজম আছে, মানে বহুত ঈশ্বর যারা বিশ্বাস করে তারা যেমন একটা ভগবান বিশ্বাস করে সবার উপরে, তেমনি যারা একটা ভগবান বিশ্বাস করে তাদেরও আবার পলিথিজম আছে। ধরো ক্রিশ্চিয়ানিটি, তার অনেকগুলো সেইন্ট আছে, তারা এক একটা কিন্তু মানুষের মতো দেবতা, অনেকগুলো মেসেঞ্জার আছে। হ্যাঁ, ইব্রাহিম আছে, মোসেস আছে, তারপরে এবার এটাও আবার ইসলামেও আছে, মুসা, ঈসা, আব্রাহাম। রাইট রাইট, এমনি একটা হলো। এরপরে আরেকটা ধরনের ধর্ম তৈরি হলো জোরাস্ট্রিশিয়ান, জরাথ্রুষ্ট্র থেকে, যেটা সেটা হচ্ছে ডুয়ালিজম, মানে রাইট অ্যান্ড রং, হেভেন অ্যান্ড হেল, স্বর্গ নরক, ভালো খারাপ, শয়তান এবং দেবতা, এগুলো। হ্যাঁ, মানে আমাদের যারা পার্সি আছে তাদের একটা হচ্ছে ভালো দেবতা আহুরা মাজদা, আর একটা হচ্ছে খারাপ দেবতা আংরা মানিউ বলে, তারা বলে। ভালো খারাপ বলে দু রকমের একটা ধর্ম তৈরি হলো। একটা জিনিস আছে, সেটা হলো তার আগেও হিন্দু ধর্মে, হিন্দু ধর্ম যদি বলিস তাহলে হিন্দু কেন, যে কোনো ধর্মেই আলটিমেটলি সবসময় খারাপটাকে রেখে দেওয়া হয়েছে টু প্রুভ দ্য ভালো আর মানে গুড দ্য বেটার। মানে যে আমার যে সুপ্রিম লিডার, সে কিন্তু সমস্ত শয়তানি শক্তির উপর তার একটা ওভার পাওয়ার করার ক্ষমতা আছে। সেই কারণে ওই খারাপটা থাকাটাও জরুরি বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। আরেক ধরনের ধর্ম তৈরি হলো, যে বুদ্ধিজম, জৈনিজম, কনফুসিয়াসের ধর্ম, সেটা ভগবান ছাড়া ধর্ম। হ্যাঁ, প্রথম তৈরি হলো যে মানুষ এই যে পৃথিবীতে এসছে এটাই শেষ জীবন, এই জীবনে আমাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে সবসময়, আমাদের একটা ইচ্ছে আছে সব কিছু পাওয়ার, পেয়ে উঠতে পারছি না, এগুলো সমস্ত থেকে মুক্ত হতে হবে ইত্যাদি। হ্যাঁ, কারণ নির্বাণ পেতে হবে, মুক্তি পেতে হবে এই জন্মেই, তার মধ্যে আর কিছু নেই। এই ধরনের একটা ধর্ম তৈরি হলো বুদ্ধিজম, জৈনিজম। আরেকটা ধর্ম উনি বললেন যে আরেকটাও এর কাছাকাছি ধর্ম তৈরি হলো, সেটা হচ্ছে পলিটিক্যাল আইডিয়ালিজমের ধর্ম। যেমন ধরা যাক, সেটার মেসেঞ্জার হচ্ছে কার্ল মার্কস, নিজেই বানিয়েছেন, কিন্তু অন্য ধর্ম মানলে তুমি এটা মানতে পারবে না, এটার কিছু নিজস্ব রুল আছে। হ্যাঁ, একদমই একটা নিজস্ব একটা বিশ্বাস আছে অফ এ সোশ্যাল স্ট্রাকচার পার্টিকুলারলি। হ্যাঁ, পৃথিবী যতই এগিয়ে যাক, ইতিহাস যতই এগিয়ে যাক না কেন, কার্ল মার্কসের ক্যাপিটাল যে বইটা, সেটাকেই বারবার আমরা ইন্টারপ্রেট করছি, কাজে ওটা হচ্ছে ওই ধর্মের বাইবেল। এরকম একটা ধর্ম তৈরি হলো, মানে ইজম যেটাকে আমরা আইডিয়াল, এটাও একটা ধর্ম, যেখানে আমি ভগবানকে আর মানছি না, তার বদলে অন্য একটা কিছু মানছি। গল্প তো আলটিমেটলি এটা। হ্যাঁ, মানে এরকমও হতে পারে যে আমি একটা ইজমও মানছি অথচ ভগবানকেও মানছি, বাট আমার একটা প্যারালাল ইজম আছে যে ইজমে আমি বিশ্বাস করি, এবং আমার ধারণা পৃথিবীর আরও বেশি লোক বিশ্বাস করা উচিত। হ্যাঁ, তো সেখানে এটাকে হিউম্যানিজম বলতে পারি আমরা। হিউম্যানিজমেরও 3 ধরনের ফর্ম দেখা গেল। একটা হচ্ছে লিবারাল হিউম্যানিজম, লিবারাল যাকে আমরা, লিবারাল ও ছেলেটা খুব, হ্যাঁ, লিবারাল মানে কি, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্স আছে, প্রত্যেকটা মানুষের প্রাইভেসি দরকার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। ফেমিনিজম, নারীদের সমান অধিকার হওয়া উচিত, এটাও একটা ধর্ম, একটা ওয়ে অফ থিঙ্কিং। হ্যাঁ, এটা একটা ধরন গেল।
আরেকটা আছে হচ্ছে যেটাকে আমরা সোশ্যালিস্টিক ধর্ম বলি, যেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল রাইটসের কোনো প্রশ্ন নেই, একটা গ্রুপের নিজস্ব কিছু রাইটস আছে। হ্যাঁ, আবার নাৎসির হিটলার আরেক রকমের মনে করতেন। একদম। আর নাৎসি হিটলারও কিন্তু একটা গল্পে সবাইকে বিশ্বাস করিয়েছিল যে ইহুদিরা অ্যাকচুয়ালি এখানে থাকার ওদের অধিকার নেই, ওদের বেঁচে থাকারই অধিকার নেই। হ্যাঁ, কিন্তু তার পেছনে একটা ফিলোসফিক্যাল ধর্ম ছিল, সেটাকে ওর ইভলিউশনারি হিউম্যানিজম বলতো। হ্যাঁ, যেটা নিয়েৎজের থেকে এসছে। নিয়েৎজে যে আমাদের ফিলোসফার ছিলেন তার থেকে এসছে যে মানুষ ধীরে ধীরে ইভলিউশন হয়, আরো ভালো মানুষ হয়ে উঠতে পারে, সুপার হিউম্যান হয়ে উঠবে একদিন মানুষ। একদম একদম। সেইগুলো সমস্ত ধর্ম, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতেই থাকছে। হিউম্যান রাইটসও আজকের দিনে একটা ধর্ম, ফেমিনিজম যেমন বললি ওরকম একটা ধর্ম। এভাবে ধর্ম এক একটা তৈরি হতে থাকে। ধর্ম মানেই ভগবান সেটা নয়। তো এটা একটা গল্প গেছে ধর্মের। টাকার গল্প নিয়ে আমরা টাকা নিয়ে একটা ডিটেলড এপিসোড তো অলরেডি আছে আমাদের দুজনের করেছি, সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিকই, কিন্তু তার সঙ্গে আমার মনে হয় এইটাতেও আমরা যদি টাকাটাকে একটু ছোট্ট করে টাচ করি, কারণ অলরেডি আমার মনে হয় অনেকটা টাইম আমরা এই ধর্ম নিয়ে বললাম, টাকাটা যদি খুব ছোট করে একটা বেসিক ইয়ে করে দেওয়া যায়। টাকা তো মূলত একটা এক্সচেঞ্জের মিডিয়াম। যখন আমরা এগ্রিকালচারাল রিভলিউশনে এলাম, আমাদের তোমার গম আছে, আমার কাছে নেই, আমার তোমার থেকে গম দরকার, কারণ আমি হয়তো লাঙল বানাই। হ্যাঁ, তো এই এখন একটা কিভাবে হবে এটা, তো সেটা নিয়ে শুরুতে হয়েছিল যে বিনিময় প্রথা বোধহয় আছে। এটা নিয়ে আমাদের আগের পডকাস্টেও কিছু লোক কমেন্ট করেছে, তাই আমি আবার পরিষ্কার করে ব্যাপারটা বলে দিতে চাই। বিনিময়ে দু ধরনের ছিল। একটা হচ্ছে যে গিফট, মানে তোমার কিছু দরকার, আমি তোমাকে যেমন ব্যবহার হয় না, মানে বিয়েতে আগে কিন্তু হতো এটা জিনিসটা যে লিখে রাখতো লোকে যে কে কী গিফট দিয়েছে। হ্যাঁ, কোন ফ্যামিলি থেকে কত গিফট এসছে সেটা আগে লিখে রাখতো, পরে তার পরিবারে যদি কোনো দিনও বিয়ে হয় সমপরিমাণ মূল্যের বা তার থেকে একটু বেশি দিতে হবে, এরকম একটা লিস্ট বানানো হতো। এই ধরনের বিনিময় প্রথা কিন্তু চিরকালই ছিল। এখনও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মেলা টেলা হয় ইত্যাদিতে এই ধরনের বিনিময় প্রথা চলে, কিন্তু বিনিময় প্রথা কি টাকার রিপ্লেসমেন্ট কিনা সেটা ছিল প্রশ্ন মূলত। টাকার রিপ্লেসমেন্ট বিনিময় প্রথা কখনো ছিল না, সেখানে একটা ক্রেডিটের ব্যবস্থা ছিল। এই ব্যবহার প্রথাটাও একটা ক্রেডিটের ব্যবস্থা। তো সেখান থেকে আমরা শুরু করলাম। তারপরে দেখা গেল যে একটা এক্সচেঞ্জের মিডিয়াম দরকার। সুমেরুতে মানে মেসোপটেমিয়াতে প্রথমে ক্লে ট্যাবলেটে লেখা হতো হিসেব। সেখান থেকে মূলত বিশ্বাস, সবাইকে বিশ্বাস করতে হবে যে এই যে একটা ধরো কয়েন, একটা লোহার একটা চাকতি বা সোনার চাকতি, এই চাকতিটার মূল্য হচ্ছে এত, এই বিশ্বাসটা থাকতে হবে। এই দিয়ে টাকাটা শুরু হলো। হ্যাঁ, জাস্ট একটা জিনিস এখানে বলে দিই, সেটা হলো এই মুহূর্তে আপনি যদি একটা যে কোনো নোট আপনার পকেটে থাকে, সেই নোটটা যদি জাস্ট ঘুরিয়ে দেখেন, সেখানে লেখা আছে আই প্রমিস যে আরবিআই গভর্নর বলছে যে এই নোটটার ভ্যালু হলো 500 টাকা, 500 রুপিস ইজ দ্য ভ্যালু। এটা সবার জন্য সত্যি, কারণ না হলে তো এটা একটা কাগজের টুকরো। সবাই যদি বিশ্বাস না করে যে এটা 500 টাকা, তাহলে তো ওটা কোনো মানে ম্যাটার করবে না। যেভাবে ডিমনিটাইজেশন হলো, যে একদিন সবার বিশ্বাসটা ভেঙে গেল, এইটা আর 500 টাকা রইলো না। হ্যাঁ, বললেন তো, প্রধানমন্ত্রী বললেন যে আজকে রাত্রে 12টার পর থেকে ওটা একটা কাগজের টুকরো হয়ে যাবে। তো আলটিমেটলি এখনকার যে 500 টাকা আছে সেটাও একটা কাগজের টুকরো হয়ে যেতে পারে যে কোনো দিন, আমি জানি না। বাট আলটিমেটলি সবাই বিশ্বাস করে এটা মানে এটার একটা ভ্যালু আছে, সেটা 500 টাকা। আমি ওইটা দিলে 5টা 100 টাকার নোটও পেতে পারি, বা যেভাবেই হোক সোনা পেতে পারি, হোয়াট এভার দ্য ইয়ে ইজ, মানে কমোডিটি ইজ। হ্যাঁ, তো প্রথমে আমাদের শুরু হয়েছিল মানে সোনা এবং রূপো দিয়ে যে রূপোর থেকে রুপিয়া এসছে, সিলভার স্ট্যান্ডার্ড। তো রূপো দিয়ে আমরা এক্সচেঞ্জ করতাম, তারপর এখানে সোনা এলো, সোনার দিয়ে তখন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাজার মনে হতে থাকলো যে না, আমার মুদ্রা এবং তোমার মুদ্রার মধ্যে একটা ডিফারেন্স হওয়া দরকার। তা না হলে পরে তো আমার মূলত সৈন্যের জন্য হয়েছিল এটা, যে সৈন্যরা দীর্ঘকাল যাবৎ সৈন্যরা সমস্ত মার্সেনারি ছিলেন, অর্থাৎ ভাড়াটে সৈন্য। তো এবার আমার ভাড়াটে সৈন্য অন্য রাজ্যের হয়ে লড়ে দিচ্ছে আমার বিরুদ্ধে, এটাকে আটকানোর জন্যে তখন বিভিন্ন রাজারা তৈরি করলেন যে না, কাগজের টাকা শুরু করো। কুবলাই খাঁ থেকে শুরু হলো, কাগজের টাকা শুরু করো, যে আমার দেশের টাকাটা একমাত্র আমার দেশেই বৈধ। তার বদলে রাজার কাছে এবং পরবর্তীকালে সেন্ট্রাল ব্যাংক বা যেটা আমাদের দেশের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার কাছে সমপরিমাণ মূল্যের সোনা, প্রথমে রূপো তারপরে সোনা, এগুলো রাখা থাকতো। তো কাগজের টাকা চালু হলো। এই কাগজের টাকা থেকে আজকে চলতে চলতে এসে একটা সময় এই বিংশ শতাব্দীতেই একটা সময় সেই সোনার উপর স্ট্যান্ডার্ডটা চলে গেল। হ্যাঁ, চলে যাওয়ার পর
এখন তো ডিজিটাল মানি, হ্যাঁ, এখন কিছুদিন তো- পরে হয়তো বিটকয়েন। এখন তো আমি বলছি যে এখনকার বিশ্বাসটা এরকম হয়ে গেছে যে আমার মোবাইল থেকে একটা মোবাইলে একটা জিনিস, একটা অ্যামাউন্ট ট্রান্সফার হলো, আমরা মানে আমাদের সিস্টেমটা এই বিলিফটায় ঢুকে গেছে যে অ্যাকচুয়ালি আমি 100 টাকা একজনকে দিলাম, রাইট। এবং সেটা তার ফোনে দেখালো যে তুমি 100 টাকা পেয়েছো, হ্যাঁ, আমার থেকে 100 টাকা নিয়ে নিল কেউ একটা। তো এই পুরোটাই অ্যাকচুয়ালি যেটা যেটা মেজর পয়েন্ট, সেটা আরও ওই ডিটেল এপিসোডটা দেখলে বুঝতে পারবেন যে ইট ইজ অল অ্যাবাউট এ স্টোরি, ইটস অল অ্যাবাউট এ কনসেপ্ট হুইচ অনেক লোক মিলে একসাথে বিশ্বাস করে, টাকাও তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ট্রাস্ট। তো আমরা টাকা নিয়ে আমার মনে হয় এর থেকে বেশি ডিটেলে বলতে গেলে পরে তখন এই এপিসোডটা লম্বা হয়ে যাবে, কোনো মানে হবে না। হ্যাঁ, মানে আমি তো সেটাই বললাম, টাকাটাকে আমরা ছোট করে কনক্লুড করে দিলাম, এবং আমি আপনাদের বললাম যে টাকার জন্য যদি টাকার এপিসোড যদি দেখতে হয় তাহলে নিশ্চয়ই লিঙ্কে দেওয়া এপিসোডটা ভিজিট করবেন। হ্যাঁ, তো আমরা এবার হারারিতে ফিরি। হারারির কিন্তু একটা বই আছে, সেন্ট অফ মানি বলেই একটা বই আছে, সেই বইটাকে উঠিয়ে নিয়ে আবার এই সেপিয়েন্সের মধ্যেও, হ্যাঁ সেপিয়েন্সের মধ্যেও উনি ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু টাকার ইতিহাস নিয়ে যদি কারো আরও পড়তে চান তাহলে পরে অ্যাসেন্ট অফ মানি বলে আরেকটা বই আছে নিয়াল ফার্গুসনের লেখা, ওটা পড়বেন। ওটাতে অনেক বেশি ডিটেল। তো রাষ্ট্রে আসি, ধর্ম হলো, টাকা হলো, এবার যে রাষ্ট্র। হারারি বলছেন এবং যে রাষ্ট্র বলতে রাষ্ট্রটা কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা তো অনেক সময় রাষ্ট্রযন্ত্র এই করছে ইত্যাদি অনেক গলা ফাটাই। রাষ্ট্র ব্যাপারটা কি? রাজার থেকেই এসছে তো ঘটনাটা, পলিটিক্স বিষয়টা। তো তিনটে, আজকের দিন দাঁড়িয়ে রাষ্ট্রের তিনটে মানে আছে। একটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, একটা সংস্থা ধরা যাক, একটা ভূখণ্ডের মধ্যে অত্যাচার করার অধিকারটা একমাত্র তাদের আছে, এবং সেই অত্যাচারটা বৈধ অত্যাচার করতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রের প্রথম এবং মূল সংজ্ঞা। কোর্শনের আমি জানি না বাংলা, অত্যাচার না শাসন, হ্যাঁ, শাসন করার অধিকারটা তাদের থাকবে। দ্বিতীয় হচ্ছে একটা সেট অফ রুল হবে, রুল অফ ল যেটাকে বলে, যেটা সবার জন্য এক হবে। মানে ওইটা যদি তুমি ওই লটা না মানো তাহলে রাষ্ট্রের কাছে ওই ক্ষমতা আছে যে তোমার সঙ্গে যা খুশি তাই করতে পারে। তৃতীয় যেটা এখন ডেমোক্রেসি হওয়াতে হয়েছে, আগে রাজার সময় ছিল না, সেটা হচ্ছে যে যিনি রাষ্ট্র ব্যবস্থা চালাবেন তিনি তার পরিবার এবং বন্ধু বান্ধবের বাইরে গিয়ে সকলের জন্যে একই রকমভাবে ভাববেন, সবার ভালো দেখাটা তার কর্তব্য। হ্যাঁ, রাজাদের সময় যেটাকে ইম্পেরিয়ালিজম আমরা বলি, এই লাস্টের ব্যাপারটা ছিল না, বাকিগুলো কিন্তু ছিলই। এবং একটা ভূখণ্ড হবে, এটা হচ্ছে রাষ্ট্রের মূল বিষয়। এইগুলো কিন্তু এগিয়েছে শুধু যুদ্ধ দিয়ে নয়। যেমন বম্বে শহরটা আগে একটা ডাচ শহর ছিল, একটা বিয়ের সূত্রে ওটা ইংল্যান্ডের কাছে এসে পৌঁছয়। এমনি বিয়ে দিয়ে, সমঝোতা দিয়ে, যুদ্ধ দিয়ে বিভিন্ন জায়গায় একটা ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ড হয়েছে, একজন রাজা গিয়ে আরেকজন রাজা হয়েছে, তারপরে একটা সময় মনে হচ্ছে যে না, মানুষের নিজস্ব শাসন হওয়া দরকার, সেখান থেকে গণতন্ত্র এসছে, এইভাবে আমাদের হয়েছে। এখানে একটা বড় বিষয় হচ্ছে আস এবং দেম, অর্থাৎ একটা ধরো যাক আমরা ভারতবর্ষকে আস বলি, এটা আমাদের দেশ। পাশের আমেরিকাকে তো আমরা আস বলি না সেই অর্থে, কিন্তু কোনোদিন বা ব্রিটিশরা ছিল নিজেরা ইন্ডিয়া অন্য কান্ট্রি, কিন্তু ব্রিটিশরা যখন ভারতবর্ষকে অধিকার করে নিল তখন আমরাও ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট হয়ে গেলাম, ব্রিটিশ এম্পায়ারের পার্ট হয়ে গেলাম। এভাবে আস এবং দেমটা চেঞ্জ হতে থাকছে, অর্থাৎ কালচারগুলো মিলতে থাকছে। এই কালচারগুলো মেলাটা পৃথিবীর ইতিহাসের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আজকে যদি আমরা দেখি, আমরা ইংরেজি কথা বলছি, অনেক সময় কাজের ক্ষেত্রে ইংরেজি কথা বলছি। এইখানেও আমি এই পডকাস্টে অনেক সময় ইংরেজিতে বলে ফেলছি, ওটা একটা পার্ট অফ আস হয়ে গেছে। এই যে শার্ট প্যান্ট পরছি, এটা ওদের দেয়া, মানে ওরা আশাতেই তো হয়েছে। হ্যাঁ, না হলে তো ধুতি পাঞ্জাবি পরতাম ম্যাক্সিমাম, রাইট। তো এইভাবে কালচার যখনই একটা রাষ্ট্রের সাথে বিভিন্ন রকমভাবে একত্র হয়ে যায়, তখন তাদের কালচারটাও আমরা ইমবাইব করি। এভাবেই কিন্তু পৃথিবীর ইতিহাসটা এগিয়েছে। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে আমরা মানে অবভিয়াসলি কলোনাইজেশন বা সেই অর্থে ঔপনিবেশিকতা যেটাকে বলে, সেটা তো ব্রিটিশরা ধর আমাদের উপর করেছে। এবার করার পর আমরা তাদের কালচারটাকে বা তাদের পোশাক, তাদের কালচার, তাদের কথা বলার ধরন, তাদের সহবত, এই সমস্তটা আমরা
করেছি, Right. ইনহেরিট করেছি। Right. কিন্তু আমরা যেহেতু আমাদের কোনো কলোনির ইতিহাস নেই, কলোনাইজেশনের ইতিহাস নেই, সেজন্য আমরা কিন্তু ওদেরকে কিছু দিয়ে ইনফ্লুয়েন্স করতে পারিনি তখনও অবধি। কিন্তু আজকের দিনে যদি দেখা যায়, আজকের দিনে তুই দেখ ইউএস বা অন্যান্য পৃথিবীর অন্যান্য কান্ট্রি বেশিরভাগ ক্ষেত্রেই দে আর অ্যাডাপ্টিং টু যোগা। হ্যাঁ হ্যাঁ, মানে যোগ করছে ওরা এই মুহূর্তে ইন্ডিয়ান কালচারকে বা ইন্ডিয়ান ফিলোসফিকে পার্ট অফ লাইফ করতে ওদের মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো, তার মানে ইট ইজ ভাইসি ভার্সা। হ্যাঁ, মানে দুটো 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 আলাদা আলাদা সংস্কৃতি মিলে যায় কিন্তু। হ্যাঁ, যেমন আমাদের খাদ্যাভ্যাস দেখলে পরে অনেকটা বোঝা যায়। ধর বিরিয়ানি নিয়ে যদি আমি এখানে বসি, এখানে বিরিয়ানির মধ্যে কি আছে, যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে আর চিকেন বিরিয়ানি যে চিকেন বিষয়টা মানুষ তো ব্রিটিশরা আসার আগে কিন্তু ভারতবর্ষে চিকেন খেত না, তিতার বাটের এই সমস্ত খাওয়া হতো। চিকেন ঢুকলো, এটা তো ওদের দান। আবার আমাদের এখান থেকে বিরিয়ানি ওখানে গেছে। আজকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত। এই কালচারাল মেলবন্ধনটা কিন্তু হয়েছে। তার ফলে সমস্ত পৃথিবীটা কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় আমরা চলে এসেছি। তো এবার স্টেট, তার মানে এটার মধ্যেও একটা বড় ভূমিকা প্লে করে। তার কারণ হলো যে স্টেট যখন বাইরে গিয়ে আবার স্টেট বানাতে শুরু করেছে, যে যখন অনেকগুলো মানুষের উপর একসাথে শাসন করা শুরু করেছে, তখন কালচারাল এক্সচেঞ্জটা আরো বেশি হয়েছে। আফ্রিকা বল, ইন্ডিয়া বল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত পুরো জায়গাগুলোতে অনেকটাই এই ইনফ্লুয়েন্সগুলো পড়তে আলটিমেটলি একটা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখতে হয় তাহলে তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো টেকনোলজি। আর টেকনোলজির ক্ষেত্রেই আমি যেখানে আসতে চাইবো সেটা হলো সায়েন্টিফিক রেভলিউশন। রাইট, সেটা একটা বিরাট ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান সিভিলাইজেশন। একদমই। মানে মানুষের পপুলেশন গত 500 বছরে যেই পরিমাণ বেড়ে গেছে, যেই পরিমাণ এনার্জি কনজামশন আমরা করি, যত টাকা তৈরি হয়েছে, এগুলো সব সায়েন্সের জন্য। আমরা তার আগে অবধি যেটা দেখলাম সেটা হচ্ছে ধর্ম, টাকা অর্থাৎ ব্যবসা এবং রাষ্ট্র, এরা মানুষকে মিলিয়েছে অনেকভাবে, সারা পৃথিবীটা এক হয়েছে। কিন্তু তারপরের যে গত 500 বছরের ইতিহাসটা, এটা মূলত বিজ্ঞানের গল্প। তো এটাকে হারারি বলছেন তার বইয়ের চতুর্থ এবং শেষ পর্যায়ে যেটা আর কি, সেটা হচ্ছে সায়েন্টিফিক রিভলিউশন। প্রথমে আমাদের কগনিটিভ রিভলিউশন বা বুদ্ধির বিকাশ, যেখান থেকে ল্যাঙ্গুয়েজ হয়ে স্ক্রিপচার হয়ে আমরা গল্প বলতে শিখলাম, যেখানে হারারি বলছে ওয়াইজ ম্যান ইজ সেপিয়েন্স। রাইট। তারপরে আমাদের এলো কৃষির এগ্রিকালচারাল রিভলিউশন, সেখান থেকে আমাদের সিস্টেম তৈরি হলো, মিথোলজি তৈরি হলো, সমাজ তৈরি হলো, এই স্ট্রাকচারগুলো তৈরি হলো। থার্ড, সেটা হচ্ছে সমস্ত মানুষ এক হতে শুরু করলো সারা পৃথিবীর এই তিনটে জিনিস দিয়ে। ফোর্থ লাস্ট, সেটা হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা। এটা হচ্ছে সায়েন্টিফিক টেম্পারমেন্টের যুগ গত 500 বছরের। সায়েন্স যে ডেভেলপ করেছে সেটা তো আমরা নতুন করে আমাদের বলার কিছু নেই। সায়েন্স অ্যাকচুয়ালি একটা সময় তো মানুষ ভাবতে পারতো না যে সে আকাশে উড়বে। অ্যাকচুয়ালি একটা সময় মানুষ এটাও ভাবতে পারতো না যে তার বাড়িতে ইলেকট্রিকের আলো জ্বলবে। তো সেই সমস্তটাই তো সায়েন্স, এবং সেই সায়েন্সটা আজকের দিনে দাঁড়িয়ে এআই অবধি পুরোটাই তো সায়েন্স এবং টেকনোলজি। এবার এটার ইম্প্যাক্টটা তো অনেক বড়। লেটস গেট ইন টু দ্যাট ইম্প্যাক্ট, যে প্রথম সায়েন্টিফিক রেভলিউশন বিষয়টা কেন দরকার পড়লো, কেন প্রয়োজন পড়লো? প্রয়োজনে আমরা আসব, তার আগে বিষয়টা হচ্ছে যে সায়েন্টিফিক রেভলিউশনটা কী। হ্যাঁ, সায়েন্টিফিক রেভলিউশনটা কী? 3-4টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে গত 500 বছরের মানুষের ইতিহাস। প্রথম, অজ্ঞানতাটাকে নিজের করে নেয়া। হারারি বলছেন বিজ্ঞানের জয়যাত্রা কিন্তু সত্যের জয়যাত্রা নয়, সত্যকে জানার জয়যাত্রা নয়, এটা অজ্ঞানতার বিবর্তন। মানে যখন আমরা ধর্মের বই পড়ছি, ধর্মের বই মানেটা কি? যা পৃথিবীতে জানার সব এই বইটার মধ্যে আছে। সেটা বেদ উপনিষদ হোক, সেটা কোরআন হোক, সেটা বাইবেল হোক, যে কোনো ধর্মগ্রন্থ হোক, যা পৃথিবীতে জানার মতো বিষয় আছে সব আমাদের বইতে রয়েছে অলরেডি। এই বিশ্বাসটাই দীর্ঘদিন মানুষ করে এসছে, অজ্ঞান কিছু নেই। আর তাহলে আমার যদি কিছু জানতে হয়, তাহলে হয় আমি পড়বো ওই বইটা, অথবা আমি কোনো একটা গুরুজনের কাছে শুনবো।
উনি করেছেন বলে, এই তো ব্যবস্থা। আর যেই জিনিসগুলো কেউই জানে না সেগুলো জানার অতটা প্রয়োজন নেই। এই প্রথম মানুষ গত 500 বছরে করলো কি, যে না আমি অনেক কিছু জানি না এবং আমাকে জানতে হবে। ধরা যাক আইনস্টাইন একটা কিছু বলে গেছেন, এবং এটা আমার মনে হয় যে এই যে নস্টালজিয়া নিয়ে আমরা অনেকবার আড্ডায় আলোচনা করি যে নস্টালজিয়া ইজ নট অলওয়েজ গুড ফর প্রোগ্রেস, ইজ নেভার গুড ফর প্রোগ্রেস। এগিয়ে যাওয়ার জন্য নস্টালজিয়াটা প্রয়োজন, খুবই খারাপ। কারণ যদি আমি মনে করি যে আইনস্টাইন খুব বড় বিজ্ঞানী ছিলেন, আমি যদি তাকে সাংঘাতিক শ্রদ্ধা করি, তাহলে কি হবে যদি আমি নস্টালজিয়াতে থাকি যে আইনস্টাইন যেটা বলে গেছেন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, সেটাই পৃথিবীর শেষ সত্য। কিন্তু তো বিজ্ঞানের কথা হচ্ছে তা নয়। আইনস্টাইনকে যদি সত্যি আমি শ্রদ্ধা করি, তাহলে আমি ভেবে দেখবো যে আসলে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার কিনা, এবং ওনাকে ভুল প্রমাণ করবো, বা ওনার ইনকমপ্লিট যতটুকু পার্ট আছে সেটাকে আমি রিসার্চ করব। অর্থাৎ আমি অজ্ঞানতাকে দূর করার এগিয়ে যাব আরও। এই ইগনোরেন্স, আমি জানি না, আই ডোন্ট নো বা উই ডোন্ট নো, হচ্ছে সায়েন্সের প্রথম বিষয়। দ্বিতীয়, সেটা হচ্ছে যে অবজারভেশন এবং এম্পেরিক্যাল এভিডেন্স, অর্থাৎ যেটা আমি দেখবো, প্রমাণ করতে পারবো, সেটাই আমার সত্যি। আজকের দিন অবধি সেটা সত্যি, যে এই পর্যন্ত আমি আজকে প্রমাণ করতে পেরেছি, এই পর্যন্ত আজকে আমার আজকে অবধি এটা সত্যি। কেউ যদি এটাকে ভুল প্রমাণ না করে তাহলে এটা চিরকাল সত্যি থাকবে, আর যদি ভুল প্রমাণ করে ফেলে তাহলে সেটা মিথ্যে হয়ে যাবে। তৃতীয়টা হচ্ছে যে কালকের দিনটা, অর্থাৎ ভবিষ্যৎটা আজকের থেকে ভালো হবে। একটা সময় কিন্তু এটা আমরা মানতাম না, দীর্ঘকাল যাবত আমরা এটা মানিনি। সবসময় হচ্ছে গোল্ডেন পাস্ট, আগে যা ছিল দিন বাবা, আগের লোকরা যত জানতেন, সেটাই শ্রেষ্ঠ। আগামী দিন যে আজকের থেকে ভালো হতে পারে, সেই ভাবনাটা মানুষের মধ্যে ছিল না। সেই ভাবনাটা আসার পরের থেকেই কিন্তু এই হুইলটা টার্ন হওয়া শুরু করলো, চাকাটা এগোতে শুরু করলো, যে হ্যাঁ আগামী দিন তো ভালো, তাহলে পরে আমি আগামী দিনের জন্য আরেকটু নলেজ এগিয়ে নিয়ে যাই, আরেকটু গবেষণা করি। তো এই প্রথম হচ্ছে ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞানতাকে আপন করে নেওয়া, যে আমি আজ পর্যন্ত যেটা জানি সেটা শেষ সত্য নয়, এর আগেও সত্যি হবে। দ্বিতীয় হচ্ছে যে যা আমি দেখবো, বুঝবো, প্রমাণ করতে পারবো, সেটাই আজকে অবধি সত্যি। তৃতীয় হচ্ছে যে আগামী দিনটা আরও ভালো হবে। এবং এখানে ম্যাথমেটিক্স খুব ইম্পর্ট্যান্ট হলো। প্রথম নিউটন বললেন যে নেচারের যা রুল আছে সেটাকে অঙ্ক দিয়ে প্রমাণ করা যায়। নিউটনের 3টে সূত্র প্রথম অঙ্ক দিয়ে প্রমাণ করলেন, কিন্তু অন্য কোনোভাবে কিন্তু প্রমাণ করতে। তার আগে কিন্তু অঙ্ক অতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় কখনো ছিল না। আগে মানে আমি বলছি মধ্যযুগে অবধি, 500 বছর আগে অবধি শ্রেষ্ঠ যারা ভাবনা চিন্তার লোক ছিলেন তারা কী পড়তেন? দর্শন, ন্যায়শাস্ত্র, লজিক, ধর্ম, থিওসফি, এগুলোই তো পড়াশোনা করতেন তারা, বা লেখক হতেন, কবি হতেন। গত 500 বছরে দেখা গেল না, যারা শ্রেষ্ঠ মস্তিষ্কের তারা সব বিজ্ঞান এবং টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চলে যাচ্ছে, কারণ আগামী দিনকে আরও ভালো করতে হবে। কারণ আজকের দিনেও দাঁড়িয়ে একজন স্পেস সায়েন্টিস্টকে আমরা যে চোখে দেখি, ইট ইজ লাইক এ সুপার হিউম্যান। মানে তাদের মধ্যে একটা লোক স্পেসে রকেট পাঠিয়ে দিচ্ছে, একটা বা অনেকগুলো লোক মিলে স্পেসে রকেট পাঠিয়ে দিচ্ছে। এই কথাটা ভাবতেই আমাদের মনে হচ্ছে আমরা তো এটা পারছি না। তার মানে কেউ এটাকে খুব প্র্যাকটিস করে, বুদ্ধি করে, করে ওই ব্যাপারটা তৈরি করেছে। যে আরেকটা জিনিস আমার মনে হলো এর মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো মানুষের বেঁচে থাকতে গেলে সুযোগ সুবিধা যেটা দরকার, মানে প্রয়োজনীয়তা অনুযায়ী সায়েন্স তো এগিয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা টেকনোলজির গল্প। সায়েন্স যে এগিয়েছে, আমি এখানে তোর প্রশ্নটাতে ফিরছি, তার কারণটা হচ্ছে টেকনোলজির সাথে সায়েন্স মিলেছে। ধরা যাক রাইট ব্রাদার্স যখন এরোপ্লেন বানাচ্ছে, তারা কিন্তু এরোডাইনামিক্সটা নিয়ে অতটা জানে না। মূলত মিস্ত্রি ধরনের মানুষরা টেকনোলজিকে কিন্তু, বা যখন অস্ত্র বানানো হচ্ছে, একটা তীর ধনুক বানানো হচ্ছে, যারা তীর ধনুক ভালো বানাতে পারে, মানে কামার কুমোর ইত্যাদি, তারা তলোয়ার বানাচ্ছে ইত্যাদি বানাচ্ছে। টেকনোলজি দিয়ে, মানে সায়েন্স দিয়ে যে টেকনোলজি বানানো যায়, এটা মানুষ বুঝেছে অনেক পরে। যে ফিজিক্সের একটা ল জানলাম, সেটার থেকে একটা টেকনোলজি হলো। মানে একটা তীর ধনুক বানানোর থেকে একটা অ্যাটম বম বানানো অবধি যে যে ইভলিউশনটা হলো, সেটাতে মূল ইনপুটটা কিন্তু সায়েন্স। হ্যাঁ, সায়েন্স ঢুকলো এবং সায়েন্স বললো যে সায়েন্স ইউজ করে ইউ ক্যান ক্রিয়েট সামথিং ফিজিক্যাল, যেটা তুমি ইউজ করতে যে প্রয়োজনীয়তার কথা আমি বললাম। এতদিন যে সায়েন্স এগোয়নি তার মূল কারণ কি? যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট খুব খরচা সাপেক্ষ। তো
টাকাটা দেবে কেন একজন? আগে যে রাজারা ছিলেন তারা কিসের জন্য টাকা দিতেন? তারা গান বাজনা, আর্ট, হ্যাঁ, একটা মন্দির বানানো হবে কি চার্চ বানানো হবে, হ্যাঁ, বা আমার এখানে কিছু মিউজিশিয়ান থাকবেন তার জন্য টাকা দিত, বা একটা কোনো ধর্মগ্রন্থ লেখা হবে যেটা তাকেই হয়তো, বা ইতিহাস লিখবে তার, সে কত শ্রেষ্ঠ সেটা প্রমাণ করবে, এই তো। কিন্তু এটা দিয়ে যে আগামী দিন আরও বড় লোক হতে পারি আমি, আরও বড় মানে আরও রাজত্ব বাড়তে পারে, কারণ আমি যুদ্ধ করতে পারবো আরও ভালোভাবে, এটা রাজারা বুঝলেন অনেক পরে, যখন সায়েন্স ঢুকলো টেকনোলজির সাথে। তো তখন ফান্ডিং শুরু হলো সায়েন্সের পেছনে যখন ফান্ডিং শুরু হলো, সঙ্গে সঙ্গে আর সায়েন্সের জয়যাত্রা শুরু হলো উইথ দ্য এক্সপেকটেশন যে এর থেকে একটা টেকনোলজি তৈরি হবে। আজকেও যারা সায়েন্সের রিসার্চ করছেন, পিওর সায়েন্সের রিসার্চও করছেন, তারা যদি কখনো এটা ভাবেন যে এই যে কোটি কোটি টাকা আমার রিসার্চে দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে এই সরকার বা প্রাইভেট ফান্ড, এরা শুধুমাত্র সত্যিটা জানতে চায়, তাহলে তারা ভুল করবে। হ্যাঁ, কারণ তার পেছনে একটা টেকনোলজি তৈরি করার উদ্দেশ্য আছে, প্রত্যক্ষভাবে অথবা লং টার্ম, দীর্ঘদিন পরে এটা হয়তো একটা কিছু দাঁড়াবে, কিছু একটা করবে যেটা আলটিমেটলি একটা টেকনোলজি তৈরি করবে, যেটা মানুষকে সাহায্য করবে। এটা নিয়ে কিন্তু শুরু হলো। যেমন আমরা যখন যত বায়োলজি জানলাম, তত আমাদের মৃত্যুকে আমরা হারানো শুরু করলাম। একটা সময় তো এটা ছিল না। আজকের দিনে মানে গরিব, মানে একটা মানুষ গরিব কেন সেটা একটা টেকনিক্যাল প্রবলেম বলে মানুষ করে, যে জন্য আমরা কাজ করছি। হ্যাঁ, আমার যে প্রফেশনাল ইয়েতে আমি কাজ করছি, গরিব হওয়াটা কোনো ন্যাচারাল বিষয় নয়, গরিবিটাকে সরানো যায়, এটা তো মানুষ বিশ্বাস করছে, টেকনোলজি দিয়ে সরানো যায়। একটা ডাক্তার যখন আসছেন চিকিৎসা করতে, সে তো বিশ্বাস করছি আমরাও এবং ডাক্তার সবাই মিলে যে হ্যাঁ, এই যে টেকনোলজিটা হয়েছে এটা দিয়ে আমার মৃত্যুটাকে একটু দেরি করে দেওয়া যাবে। এই বিষয়গুলো তো আমরা তো আজকে প্রায় মৃত্যুকে জয় করে ফেলেছি না একটা জায়গায় অবধি এসে। তো এইভাবে সায়েন্সটা এগোলো, এবং সেখানে এই যে কলোনাইজেশন শুরু হলো, সেটার একটা বড় ভূমিকা আছে। সেখানেই হারারি অ্যাকচুয়ালি শেষ করছেন তার বইটাকে, যে এই যে বিভিন্ন ইউরোপের দেশগুলো যে সবার রাজা হয়ে বসলেন, তার এবং সেই কারণে ইউরোপেই সায়েন্সের ডেভেলপমেন্ট হলো, এটা কিভাবে হলো এক্স্যাক্টলি সেই গল্পটা করে উনি এই বইটা শেষ করছেন। তারপরে আরেকটা হোমোডিউস বলে বই লিখেছেন যে এর পরে মানুষ কোথায় যাবে সেটা। হ্যাঁ, তার মানে ইউরোপের যে জয়কার, মানে ইউরোপ যে একসময় একটা এমন একটা জায়গা, যে ইউরোপ মানে বিশাল ব্যাপার, সারা ওয়ার্ল্ডের চেয়ে বেটার জায়গা সব দিক দিয়ে, এটা কিভাবে হলো এবং কি হলো এটা একটুখানি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমত এই যে ইগনোরেন্স বললাম, অজ্ঞানতা দূর করার জন্য একটা স্পৃহা, এটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে। আচ্ছা, এটা ন্যাচারালি তাদের মধ্যে এই কি বলবো, কিউরিওসিটি বলতে পারিস, কিংবা তারা বুঝতে পেরেছিলেন যে এটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, অন্য দেশ জেতার আগেও এটা জানতে হবে। যেমন একটা এক্সাম্পল, যে 1760-61 সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এটা জানার উদ্দেশ্য। তার জন্যে ব্রিটেনের একটা বিরাট দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল, কি না বিভিন্ন জায়গায় লোক পাঠানো হলো জাহাজে করে, যে ওখান থেকে তুমি দেখো, কারণ তখন একটা শুক্রের অবস্থান একটা চেঞ্জ হচ্ছে আকাশে, ওটাকে দেখলে পরে মোটামুটি বোঝা যাবে। বিভিন্ন জায়গায় পাঠানো হলো। তার মধ্যে জেমস কুক, যিনি একজন নেভাল অফিসার ছিলেন, তিনিও গেলেন। হ্যাঁ, প্যাসিফিকে চলে গেলেন তিনি। ওখানে গিয়ে অনেক লোক, মানে সঙ্গে নিলেন কাকে? সঙ্গে নিলেন অ্যাস্ট্রোনমার শুধু না, সঙ্গে নিলেন কিছু বটানিস্ট, যে আচ্ছা অন্য দেশে তো যাবো, ওখানকার পশু পাখি উদ্ভিদ এগুলো নিয়ে জেনে ফেলতে হবে। একজন কার্টোগ্রাফার নিলেন, মানে যারা ম্যাপ আঁকে, যে কোন রাস্তা দিয়ে কী নতুন জায়গা, সে ম্যাপ আঁকার, এরকম সমস্ত নিয়ে গিয়ে উনি কিন্তু প্যাসিফিকটা পুরো দেখে ফেললেন, প্যাসিফিকের ম্যাপ আঁকলেন। হ্যাঁ, এবং শুধু ওটাই দেখলেন না, ওখানকার বটানি, ওখানকার কী উদ্ভিদ হয়, এগুলো সমস্ত জেনে টেনে উনি ফিরলেন। ফলে ইউরোপের এই সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। ইউরোপ কিন্তু যখন একটা দেশে জয় করতে যাচ্ছে এর পরে, তখন কিন্তু সেই দেশটা সম্বন্ধে তারা জানে। ধরা যাক আমরা উইলিয়াম জোন্স, আমরা সবাই শ্রদ্ধা করি উইলিয়াম জোন্সকে। উইলিয়াম জোন্স কী করেছিলেন? যে ভারতবর্ষে এলেন উনি, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এসে উনি প্রথম কাজ করলেন যে সংস্কৃতটা আমাকে জানতে হবে, কারণ দেশটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার, কিন্তু সংস্কৃতটা না জানলে আমি বুঝবো না এই দেশটাকে। বেশিরভাগটাই সংস্কৃত আমাদের লিগ্যাসিটা, রাইট। সংস্কৃত জানলেন, অন্যান্য ভাষা জানলেন, বেদ উপনিষদ সমস্তটা পড়ে নিলেন। পড়ে নিয়ে উনি কিন্তু ওনার মতো করে উনি প্রচুর বই লিখলেন। সমস্ত ইউরোপ জেনে গেল ভারতবর্ষটা কী।
তার ফলে উইলিয়াম জোন্সকে শ্রদ্ধা করছি আমরা, নিশ্চয়ই উনি অনেক অবদান আছে, কিন্তু তারপরে 150 বছর ব্রিটিশরা যে গভর্ন করেছে ইন্ডিয়াকে, তার পেছনে কিন্তু উইলিয়াম জোন্স যদি ওই কাজটা না করতেন তাহলে ওটা হতো না। ব্যাপারটা জেনে মাটি এবং তার নেচার, তার ইতিহাস সমস্তটা জেনে ব্যাপারটা করাতে অনেক বেশি সুবিধা হয়েছে। এবং আমরাও উইলিয়াম জোন্সকে খুব শ্রদ্ধার চোখে দেখি, যে উনি তো আমাদের দেশের ঘটনাটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এইভাবে কিন্তু ইউরোপ এই অজ্ঞানতার প্রতি একটা প্রচণ্ড এবং অন্য জায়গার জিনিস জানতে হবে এই ইন্টারেস্টটা তাদের মধ্যে ছিল বলেই তারা একই সাথে সায়েন্স এবং তাদের যুদ্ধ, মানে তাদের ব্যবসা, তাদের ধর্ম এবং তাদের রাষ্ট্র, এই 3-4টে জিনিসকে নিয়ে একসাথে এক একটা দেশে গিয়ে পৌঁছেছে, তাই জন্য তারা জিতেছে। যেই 4টে গল্প আমরা করলাম, এই 4টে গল্প একসাথে কিন্তু ভারতবর্ষ হোক, আফ্রিকা হোক, অন্য যে কোনো দেশে একসাথে গেছে ইউরোপের সাথে। এই জিনিসটা আর কেউ করতে পারেনি। এবং সেই কারণেই বোধহয় এই 4টে গল্পর বেসিক আইডিয়াটা বুঝে, এই 4টে গল্পের প্রয়োজনীয়তা বুঝে, এই 4টে গল্পের ইম্পর্টেন্স বুঝে, অ্যাট দ্য সেম টাইম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটাও আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ যখনই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে তখন তাদের যাতায়াত, তাদের একটা কি বলবো, একটা ওভারঅল পাওয়ার বেশি, যে অন্যান্য জায়গা না এই জিনিসটা জানে না, অন্যান্য দেশের লোক না এই জিনিসটা জানে না। তো দিস ইজ এ পাওয়ার, এবং আমিও জানি না ওদের সম্বন্ধে, রাইট। এবার আমি যে কারণে সবসময় বলি নলেজ ইজ এ পাওয়ার, তো সেই পাওয়ারটা কিন্তু ওরা নলেজ থেকেই তৈরি করেছে। এক্স্যাক্টলি। এখানে গিয়ে শেষ করছেন যেখানে হ্যারারি, আমি সেখানে চলে আসি। সেটা হচ্ছে উনি বলছে আজকে আমার পৃথিবীটা কী দিয়ে চলছে, এই যে ভবিষ্যতের প্রতি আমার একটা প্রচণ্ড রকম ভালোবাসা, যে ভবিষ্যৎ আরও ভালো হবে, সেই জন্যে কী হলো, ইকোনমি বুম করাও শুরু করলো। কেন? কারণ আমি যে লোন দিচ্ছি একজনকে, ক্রেডিট যেটা আমরা বলি, একজনকে লোন তখনই মানুষ দেয় যখন মনে হবে যে হ্যাঁ সামনের দিনে তো লোনটা ফিরে আসবে। এটা দীর্ঘদিন যাবৎ মানুষ বিশ্বাস করেনি, তাই কাজে লোন দিত না। এখন যেহেতু আমি মনে হচ্ছে যে ভবিষ্যৎটা আরও ভালো, সবাই লোন দিচ্ছে, তো কাজে একটা ক্যাপিটালিজমের মূল বিষয়টাই লোন। আরেকটা জিনিস কি হলো, যে আমরা সবাই একই একটা, আমাদের জীবনযাত্রাটা খুব সিজনাল নেই, আর আমাদের জীবনযাত্রাটা খুব টাইম টেবিলের উপর নির্ভর। আমাদের জীবনযাত্রাটা খুব সরকার এবং বিভিন্ন কোম্পানির উপর নির্ভরশীল হয়ে গেছে একদমই। হ্যাঁ, ফ্যামিলি, কমিউনিটি, এই বিষয়গুলো আমাদের থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। এবং কিছু কিছু ইম্যাজিনড অর্ডারের মতো ইম্যাজিনড কমিউনিটিতে আমরা বিলং করি, ধনী, দরিদ্র, ইন্ডিয়ান বা আমেরিকান, আরও সাব জনার্সও আছে। হ্যাঁ, আমি ক্রেতা বিক্রেতা, এইরকমভাবে কিছু কিছু ইম্যাজিনড কমিউনিটিসে আমরা এখন থাকছি। তো এটাই হচ্ছে, মানে এখানে উনি শেষ করছেন যে এই যে ইতিহাসের জয়যাত্রাটা হলো আমাদের পুরোপুরি একদম একটা প্রাণী থেকে গল্প বলতে 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 সেই গল্পের বিভিন্ন রূপ নিয়ে আমরা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে ওটাই আমাদের রিয়ালিটি। আজকে আমার মনে হয় এই অবধি এলাম, 2টো এপিসোড নিয়ে আমরা এই বইটাকে বোঝার চেষ্টা করলাম, বা আমরা যেভাবে বুঝেছি সেলিব্রেট করলাম একটু বইটাকে। কারণ দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট বুক বলে আমার মনে হয় এই মুহূর্তের প্রত্যেকটা মানুষের জন্য। কারণ টু বি এ বেটার হিউম্যান বিং, টু বি ফিটেস্ট ফর দ্য রাইট টাইম, কারেন্ট টাইম, আমার মনে হয় সবসময় লেগাসিটা জানা উচিত এবং জেনে এগিয়ে যাওয়া উচিত, ওটাতে পড়ে থাকা উচিত না। আর যেই কারণে আমি বলি নলেজ ইজ পাওয়ার, যেই কারণে অনেকে সারা পৃথিবীর প্রচুর মানুষ বলেন নলেজ ইজ পাওয়ার, বিখ্যাত লোকজন বলেছেন, আমার মনে হয় এই ইউরোপিয়ান কলোনাইজেশনের পার্টটাতে আমরা আবার একটা রিঅ্যাসুরেন্স পেলাম যে যখন যেই মানুষটার নলেজ বেশি সেই মানুষটা বেশি পাওয়ারফুল হয়েছে। সো আজকে এই এপিসোডটা এখানেই থাক, এরপরে আমি আর কোনো কনক্লুশন দিতে চাই না। আমার মনে হয় আপনারা সেই কনক্লুশনটা বের করুন। যদি এই বইটা না পড়ে থাকেন, যদি ইচ্ছে হয় এই বইটা পড়ার, অবশ্যই সেপিয়েন্স বইটা পড়বেন। এবং যদি মনে হয় যে কাউকে এই ভিডিওটা রেকমেন্ড করতে চাইবেন, সেটাও করতে পারেন। আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা কোনো ভ্যালু অ্যাড করতে পারবে, প্লিজ রেফার দিস ভিডিও, প্লিজ শেয়ার দিস ভিডিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে, দ্যাটস ফাইন। কারণ আমরা এরকম বিভিন্ন বিষয় নিয়ে যেটুকু নলেজ আমাদের মধ্যে আছে, যেটুকু নলেজ আমরা অ্যাকোয়ার করার চেষ্টা করছি, সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব থ্রু দিস সেগমেন্ট, যে সেগমেন্টটার নাম আপনারাই দেবেন। টিল দেন, টাটা অ্যান্ড গুড বাই, অ্যান্ড স্টে পজিটিভ, স্টে নলেজেবল, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
সো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।